প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। খানিকটা বলতে পারেন যে রিমার স্ক্যানারের ভূমিকায় অবতীর্ণ হতে চাচ্ছি। কারণটা হচ্ছে, গত 2-3 দিন যাবৎ আমাকে মেইলে এবং ইনবক্সে একটি ভিডিও পাঠিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ভিডিওটির সত্যতা কি। যে ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। বিষয়টি হচ্ছে যে ভারতীয় পার্লামেন্টে কি শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে কোনো আলাপ হয়েছে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে আলাপ করার কথা নয়, এই বিষয়গুলো খুব অতি ঠুনকো বিষয় এবং খানিকটা আমার কাছে ছেলে খেলাও মনে হয়, যার দরুন আলাপ করতে চায় না, কিন্তু তারপরেও যারা আমাকে পাঠাচ্ছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলবার চেষ্টা করেছি এবং ওভারঅল সব মানুষের জন্য। কারণ জ্ঞান বুদ্ধিতে বোঝার ক্ষেত্রে মানুষে মানুষে স্বল্পতা থাকে, বেশি থাকে। আমি সব মানুষের জন্য ওভারঅল যেটি বলবো যে এই ভিডিওটা আসলে একটি অসত্য ভিডিও এবং একটি ফেক ভিডিও। এটি একটি ক্রিয়েটেড ভিডিও। নিকট অতীতে শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের আলাপ ভারতীয় পার্লামেন্টে হয়নি। ভিডিওটা খেয়াল করলে দেখবেন সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসকে হটিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করা, বা শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করেছি, কিংবা আরও বলা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো যে ইউনূসকে হটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করতে। আসলে পার্লামেন্টের বক্তব্যে এভাবে সরাসরি সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় না যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কিংবা আমরা ভারতের প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে ইত্যাদি। এইভাবে কোনো পার্লামেন্টে কখনোই কোনো কথাবার্তা হয় না। এই ভিডিওটা এআই এবং কণ্ঠ পাঞ্চ করে ভিডিওটা বানানো, এটি একটি গুজবমূলক ভিডিও, এটি সত্য কথা। তবে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে গত ফেব্রুয়ারিতে একটা আলাপ হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে আছেন, কিংবা বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন কিনা, কিংবা ভারত সরকারের অবস্থান কি, এসব বিষয়ে পার্লামেন্ট মেম্বাররা জানতে চেয়েছিলেন। শেখ হাসিনাকে ফেরানো, প্রধানমন্ত্রী বানানো ইত্যাদি এসব কিন্তু আলাপ হয় না। এগুলো প্রকাশ্যে আলাপ আসলে হয় না। তবে এই ভিডিওটা যতই গুজব হোক আর যেটি হোক, এই গুজবটা এই মুহূর্তে ছড়ানোর একটি প্রধানতম কারণ বাংলাদেশে অরাজকতা, বিশৃঙ্খলার শ্রেষ্ঠতম সময় পার করছে এই মুহূর্তে। বাংলাদেশের ইতিহাসে, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন অরাজকতা আমাদের এই অঞ্চলে, তৎকালীন পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে কখনো ঘটেনি। যার দরুন এখন ঘটছে, এমন বিশৃঙ্খলা ঘটছে, যার দরুন আমাদের আজকের দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল যুগে ভাইরাল হবার জন্য এমন একটি ভিডিও ক্রিয়েট করে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটি মানুষের মনে দাগ কাটছে যে সত্যি কি শেখ হাসিনা ফিরে আসছেন। ফিরে আসবার জন্য, শেখ হাসিনাকে স্বাগত জানাবার জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ সত্যিকার অর্থে মুখিয়ে আছে। কিন্তু বলে রাখি যে এই ভিডিওটা ক্রিয়েটেড হোক, গুজব হোক, যেটি হোক, এটি ক্রিয়েটেড, এটি গুজব। এই ধরনের ঘটনা যদি সত্যিকার অর্থে ভারতীয় পার্লামেন্টে ঘটতো, তাহলে বাংলাদেশ সহ পৃথিবীর সব বাঘা বাঘা গণমাধ্যমে এতক্ষণে হেডলাইন হয়ে যেত। এবং হেডলাইন হয়ে মানে কি অবস্থায় দেখতে পারতেন এগুলো চিন্তাও করতে পারেন না। কাজে পৃথিবীর কোনো জায়গায় কোনো গণমাধ্যমে এমন কোনো খবর খুঁজে পাবেন না যে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফেরানো নিয়ে ভারতীয় পার্লামেন্টে আলাপ হয়েছে, এমনটা পাবেন না। কাজে এটি গুজব। আমি যেটি বলছিলাম যে এটি হয়তো ক্রিয়েটেড, কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে বর্তমান অবস্থার পরিবর্তন চাইছে, শেখ হাসিনাকে তীব্রভাবে ফেল করছে।
ভেতরে ভেতরে যে এমন আলাপ হচ্ছে না তা কিন্তু উড়িয়ে দিতে পারেন না। বিশেষ করে বাংলাদেশের এক বিপুল জনগোষ্ঠীর মাঝে তো অবশ্যই আলাপ হচ্ছে যে এইভাবে তো চলতে পারে না। মুক্তিকামী মানুষের মধ্যে আলাপ হচ্ছে, বিবেকবান মানুষের মধ্যে আলাপ হচ্ছে, এইভাবে আমরা একটা ব্যর্থ রাষ্ট্রকে দেখতে পারি না। ঠিক তেমনি প্রতিবেশীদের মধ্যেও আলাপ হচ্ছে। এবং আমি প্রতিবেশী বলতে বলবো সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত। নিশ্চয়ই ভারত ভাবছেন যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের গায়ে গা লাগিয়ে ক্যান্সার আক্রান্ত। এই ক্যান্সারটি ভারতের শরীরে, আমি এর আগে এই কথাগুলো অনেকবার বলেছি, আবারও বলছি যে এই ক্যান্সারটি ভারতে বিস্তার লাভ করতে পারে। ক্যান্সার বহুমুখী ক্যান্সার, যার দরুন ভারত বাংলাদেশের এই সরকারকে নানাভাবে ইতিমধ্যেও চাপ প্রয়োগ করা শুরু করেছে। সবচেয়ে বড় যে চাপগুলো শুরু হয়েছে ইতিমধ্যে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সীমিত হয়ে গেছে। বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি বন্ধ, স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ মানেই বাংলাদেশের পণ্য বন্ধ। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল, ট্রান্সশিপমেন্ট সুবিধাটা কি এর আগে অনেক ভিডিওতে বলেছি, আর বিস্তারিত বলবো না। সেই ট্রান্সশিপমেন্ট সুবিধাটি বাতিল করেছে। বাংলাদেশকে বাৎসরিক ভারত কমপক্ষে 4-4.5 বিলিয়ন ডলারের একটা চাপে ফেলেছে। 4-4.5 বিলিয়ন ডলার বেনিফিট হতো বাংলাদেশ, সেই চাপে কিন্তু ফেলেছে। বাংলাদেশে প্রতিনিয়ত অবৈধ বাংলাদেশি ভারতে যারা বসবাস করে, ভারত পুশব্যাক করছে। এই যে গত 3 দিনের মধ্যে, গত বৃহস্পতিবারেও বিমানে করে গুজরাট থেকে অবৈধ 250 বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্তে আনা হয়েছে, যাদেরকে পুশব্যাক ইতিমধ্যে করা হয়েছে বা করা হবে। এরকম পুশব্যাক অহরহ চলছে, অর্থাৎ বাংলাদেশ নিয়ে কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে ভারত, এবং আগামী দিনে আরো নানা রকম ট্রিটমেন্ট শুরু হবে। আমি বাংলাদেশকে ক্যান্সার বলেছি, ক্যান্সার বহুমুখী অর্থে। বাংলাদেশে ভারত বিদ্বেষের চাষ হয়, বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদেরও চাষ হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আপনারা ইতিমধ্যেই জানেন যে মালয়েশিয়ায় 36 জন জঙ্গি ধরা পড়েছে। গতকালকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তার আগে বাংলাদেশের একটা ইউনিটের পুলিশ প্রধান বলেছেন যে বাংলাদেশে জঙ্গি নেই, আছে ছিনতাইকারী। এগুলো কি? এগুলো জঙ্গি পৃষ্ঠপোষকতা। আপনি যদি বলেন যে এই সরকারটিও জঙ্গি পৃষ্ঠপোষকতায়, নেপথ্যে জঙ্গিরা আছে। এই যে জুলাই আগস্ট সময়কালে যে আন্দোলনের নামে যেটি হয়েছিল, সেটি আসলে জঙ্গিবাদের প্রভাবও ছিল। ভারত সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, এগুলো কি সহ্য করবে? সহ্য করবে না। একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। সামনের দিনগুলোতে এভাবেই চলতে থাকতে পারে না। ভারত এটি বুঝে গেছে যে ইউনূস সরকারকে দিয়ে, ইউনূস সরকারের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না, যার দরুন নানা রকম নিয়ন্ত্রণ আরোপ করছে। এবং এই নিয়ন্ত্রণ আরোপের চূড়ান্ত পদক্ষেপই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন। সেই বিষয়ে নেপথ্যে কাজ চলছে। ভিডিও হঠাৎ করে এইভাবে ভিডিওতে বলা হয় না, এগুলো ধীরে ধীরে কাজ চলে একটা পর্যায়ে এসে ফিরবার বা বাংলাদেশে পরিস্থিতি তৈরি করবার একটা পরিস্থিতি তৈরির নেপথ্য কাজ চলছে। এটুকুই বলবো। যে ভিডিওটা দেখেছেন সেটি আসলে গুজব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত কয়েক মাস ধরে অনবরত আমাকে দুটি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। একটি হচ্ছে, কেন আমি এভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছি? ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমার শত্রু হয়ে গেল? আরেকটি হচ্ছে একান্তই ব্যক্তিগত প্রশ্ন, কেন আমি 21শে টেলিভিশন ছাড়লাম, অথবা ছাড়তে হলো, অথবা চাকরি গেল কেন, কিংবা চাকরি হারাতে হলো কেন? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তেমন কোনো প্রয়োজনীয়তা মনে করিনি। তারপরেও অনেক শুভাকাঙ্ক্ষিত রয়েছেন যাদেরকে ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো বলা হয়ে ওঠে না।
অনেকে ওপেন প্ল্যাটফর্মে জিজ্ঞাসা করেন, সেগুলো উত্তরও সেখানে দেওয়ার আসলে ওইভাবে দেওয়া হয়ে ওঠে না। তবে প্রসঙ্গক্রমে একজন দক্ষ রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, তিনি রবিবার তার একটি কন্টেন্টে প্রসঙ্গক্রমে আমার বিষয়টি নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে মঞ্জুরুল আলম পান্নাকে কেন চাকরি হারাতে হলো, এটা তিনি কখনো আমাকে জিজ্ঞেস করেননি। সব মিলিয়ে অনেকদিন পর হলেও এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই এর সাথে রাষ্ট্রীয় ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা অনেক কিছু জড়িয়ে রয়েছে। প্রথমেই প্রসঙ্গটা নিয়ে আসি, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে অনবরত কথা বলে যাচ্ছি, এবং এই প্রশ্নগুলো যারা করছেন তাদের অনেকের এই প্রশ্নের সঙ্গে আবার নানান ধরনের মন্তব্য জুড়ে দেওয়া থাকে। তারা দেখে নেবে, হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়, অ্যারেস্ট করানোর দাবি জানানো হয়। তারা কি ধরনের মন্তব্য করেন কয়েকটি আপনাদের সামনে, যেগুলো মোটামুটি বেশ মার্জিত ভাষায় হুমকি, সেগুলো একটু তুলে ধরি। আর এর বাইরে তো আরও জঘন্য মন্তব্য আছে। যেমন আয়েশা খাতুন নামে একজনের মন্তব্য, পান্না নামের এই জানোয়ারটাকে সরকারের উচিত এক্ষুনি গ্রেপ্তার করা। একেবারে জানোয়ার বানিয়ে ফেললেন। অমানুষ বললেও তাও একটু সম্মানবোধ করতাম। যাই হোক, স্বাধীনতা আছে। আরেকজন বলছেন, এমডি ফজলুল এই সাংবাদিক আওয়ামী লীগের দালাল। বলতেই পারেন। আমিন নামের একজন ভদ্রলোক, তিনি বলছেন, আওয়ামী লীগ নিয়ে কথা বলার তুমি কে? আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা বলি তখন আবার তারা বলছেন, তুমি জঙ্গি ইউনূসগণদের সমর্থক পান না, সাবধান হয়ে যাও। অবস্থা বুঝুন। কেউ ডক্টর ইউনূস সরকারের দালাল বানাচ্ছেন, কেউ বানাচ্ছেন আওয়ামী লীগের দালাল। তাদেরই একজন বলছেন, আপনি তো খালি ছাত্রদের হত্যার বিচার চান, পুলিশ হত্যার বিচার তো কোনোদিন চাইলেন না। ভাই, চেয়েছে কিনা ভালো করে একটু দেখুন। একটা কন্টেন্টের মধ্যে তো সব বিষয়ে কথা বলা যায় না। সোহেল রানা, তিনি বলছেন, এতদিন তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট কত কিছু বলেছেন, এখন কারা ফ্যাসিস্ট বোঝেন। অতুল প্রসাদ সেন, পান্না তুমি ভালো হয়ে যাও, তুমি এলিট ক্লাস পক্ষে কথা বলো, তুমি এন্টি ইসলামিস্ট, ফ্যামিনিস্ট, ইন্ডিয়ান র। আর কোনো উপমার প্রয়োজন আছে? মাহিদুল ইসলাম, তিনি বলছেন, মঞ্জুরুল আলম পান্না সাহেব, এখন কোথায় আপনাদের 24-এর বাক স্বাধীনতা? আপনাদের আরও উচিত শিক্ষা বাকি আছে। আমরাও মনে করি উচিত শিক্ষা বাকি আছে, কারণ সবসময় তো বিভিন্ন সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, এবং তার জন্য অনেক ধরনের স্টিম রোলারও চালানো হচ্ছে। সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেন সবসময় কথা বলি? কথা যে বলি এটা সত্য। ভাইরে শুনুন, একজন সাংবাদিকের কাজ কি? একজন সাংবাদিকের মূল কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। ক্ষমতাসীনরা ক্ষমতাকে অপব্যবহার করেই তো নানান ধরনের অপকর্ম, দুর্নীতি, এরকম অনেক কিছু করে, এবং সাংবাদিকের কাজটি তো ওখানেই প্রশ্ন তৈরি করে আঘাত করা, উত্তর বের করে নিয়ে আসা, জবাবদিহিতে জায়গাটি তৈরি করা। এখন সরকারের বিরুদ্ধে কথা বলায় অনেকে রয়্যাল এজেন্ট বানাচ্ছেন, এই সময় অন্তত অনেকে ভারতের দালাল বানাচ্ছেন, আওয়ামী লীগের দালাল বানাচ্ছেন, কত টাকা খেয়েছি এমন প্রশ্ন তুলছেন প্রকাশ্যে। বলতে পারেন আমাদের সয়ে গেছে। আর যারা বলছেন কত টাকা খেয়েছি, সবার উদ্দেশ্যে ওপেন চ্যালেঞ্জ রইল, আমার এবং আমার পরিবারের সদস্যদের সবার যাবতীয় যেভাবে সম্ভব ব্যাংক হিসাব থেকে শুরু করে সব কিছু খোঁজ করার অনুরোধ রইল। আমি নিজে সহায়তা করব। আওয়ামী লীগের সময় শুনতে হয়েছে বিএনপি জামাতের দালাল, এখন শুনতে হচ্ছে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। বিভিন্ন গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিভিন্ন অপকর্ম, দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সরাসরি বলি, সামরিক গোয়েন্দা সংস্থার ডিজিএফআই, সেটা এক নির্দিষ্ট করে বলি, কি পরিমাণ
স্টিম রোলার আমার পেশাগত জীবনে চালিয়েছে যে আওয়ামী লীগের শেষ 10 বছর কোথাও স্থির হয়ে কাজ করতে পারেনি, কাজ করতে দেয়নি কোথাও। আর একটা কথা একটু মনে করিয়ে দিই, দালালি যদি করতেই হয় সেটা তো সরকারে যারা থাকে তাদের দালালি করাই ভালো, তাই না? করেছে না অনেকে, এবং এখনও করছে। যারা করেছে বিগত সরকারের দালালি, আর এখন যারা করছেন বর্তমান সরকারের দালালি, তারাই তো ভালো থাকেন এবং ভালো আছেন। বরং সরকারের বিরুদ্ধে কথা বলে আমাদের লাভটা কি? লাভের জায়গাটা হচ্ছে আমাদের দায়বদ্ধতার জায়গাটি নিশ্চিত করা। খোঁজ নিয়ে দেখতে পারেন যে কি হয়েছে আওয়ামী লীগের সময়, কি হচ্ছে এখনও। অনেকে প্রশ্ন করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভালো কিছুই করছেন না? করতে পারেন, উল্লেখ করার মতো কিছু না। যে কোনো সরকার ক্ষমতায় থাকে কি কারণে? মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য। এটা তো খুব স্বাভাবিক, সেটা নিয়ে তো আলোচনার কিছু নেই। যখন নিউজ কোনটা, যখন আনইউজুয়াল কিছু ঘটে, অস্বাভাবিক কিছু ঘটে, সেটাই তো আলোচনার বিষয়। মনে করুন যে আমি তো একটা সংসারের অভিভাবক, একইভাবে আমার স্ত্রীও। আমাদের সন্তানকে যদি ঠিক মতো খাবার তুলে দিতে না পারি তার মুখে, সেটাই তো আশেপাশে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। কিন্তু তাকে খাওয়াচ্ছি, 3 বেলা ভালো ভালো ব্যবস্থা করছি খাওয়া দাওয়ার জন্য, ভালো পোশাক পরাচ্ছি, এইগুলো নিয়ে তো আলোচনা কিছু থাকে না। এটা তোমার দায়িত্ব, ঠিক সরকারের দায়িত্ব ওইটা, মানুষের উন্নয়ন করা, সমাজের উন্নয়ন করা, রাষ্ট্রের উন্নয়ন করা, সেটা নিয়ে আলোচনা কি আছে? সাংবাদিকরা তো আর পিআর করবে না, সরকারের পাবলিক রিলেশনে কাজটি করবে না, তখন তো তিনি সাংবাদিক থাকলেন না, তিনি তখন দালালি হয়ে ওঠেন নিশ্চয়ই। তাহলে তো বলতে হয় যে শেখ হাসিনার সময় যে সিনিয়র জার্নালিস্টদের অনেকে দালালি করেছেন তারা ঠিক ছিল, এবং তারা যদি ঠিক থাকেন তাহলে এখনকার যারা দালালি করছেন তারাও ঠিক আছে। যারা দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, যারা অ্যারেস্ট করার দাবি জানাচ্ছেন, হত্যার হুমকি দিচ্ছেন নানানভাবে, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে, তাদের উদ্দেশ্যে বলি, এগুলো বলে কোনো লাভ নেই। একজন মানুষ হিসেবে আমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাসী। যতক্ষণ না পর্যন্ত তার অনুমতি না মিলবে এটা করার ক্ষমতা কারণ নেই। এবং এসব ভয় দেখিয়ে যতই চেষ্টা করুন থামাতে নিশ্চয়ই পারবেন না, এটুকু বুকে হাত দিয়ে বলতে পারি। এবার আসি ছোট্ট করে 21শে টেলিভিশন কেন ছাড়লাম বা কেন ছাড়তে হলো। যারা বলছেন চাকরি গিয়েছে, চাকরি খেয়েছে, এই ধরনের মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে জানাই ভাই, চাকরি আমি ছেড়েছি, এবং কেন ছেড়েছি সেটাও আপনারা জানেন। এটাও তো ওপেন হয়েছে সবার সামনে, প্রকাশ্যে হুমকি এসেছে ফ্যাসিবাদের দোষর বলে। বিদেশ থেকে যারা ওহী নাজিল করছে বর্তমান সরকারের উপরে, বর্তমান সমাজ ব্যবস্থার উপরে, এবং যারা এই বাংলাদেশকে চরমভাবে অস্থিতিশীল করতে চান, যারা বাংলাদেশকে ডিপ স্টেটে পরিণত করতে চান, ডিপ স্টেটের খেলায় যারা মেতে উঠেছেন, তারা হুমকি দিল 24 ঘন্টার মধ্যে ফ্যাসিবাদের দোসর মঞ্জুর আলম পান্নাকে 21শে টেলিভিশন থেকে বিতাড়িত করতে হবে। তখন আর কোনো মালিক পক্ষ বসে থাকে? এবং এটাও সত্য, 21শে টেলিভিশনের মালিক পক্ষ আমাকে চাকরি ছাড়তে বলেনি, একটা শর্ত দিয়েছিল, আমি সেই শর্ত মানতে রাজি হয়নি বিধায় আমি নিজেকে কুইট করেছি, যার সব ধরনের প্রমাণ আমার কাছে রয়েছে। এবং এই কথাগুলো ম্যান টু ম্যান এভাবে বলে বেড়ানোর প্রয়োজন হয়নি বিধায় গোলাম মাওলা রানী ভাই, তার সঙ্গে আমার সখ্যতা রয়েছে, ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, কিন্তু বলার প্রয়োজন মনে করিনি বিধায় তিনিও জানতেন না বিষয়টি। এ কারণে তিনি তার কন্টেন্টে হয়তো যেভাবে শুনেছেন সেভাবে বলেছেন যে কেন মঞ্জুর আলম পান্নাকে চাকরি হারাতে হলো। মূল বিষয়টি হচ্ছে এই, আবারও বলছি, চাকরি আমি ছেড়েছি, তার সব ধরনের প্রমাণ আমার হাতে রয়েছে। ভালো থাকুন সবাই।